নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রাজকাহিনী। আজ পড়ব এর হাম্বির অংশটি। আসুন তবে শুরু করি আজকের পর্ব হাম্বির। চিতর তখনও পাঠানের হস্তগত হয়নি। মেবারে তখনও ভীম রানার অটুট প্রতাপ। মহারানা লক্ষণ সিংহের সুশাসনে দেশ যখন শান্তিতে সুখে ধনে ধন্য পরিপূর্ণ, সেই সময় একদিন যুবরাজ অরিসিংহ দলবল নিয়ে শিকারে গিয়েছিলেন। অন্ধোয়া বনের ধারে উজলা গ্রামে মেঠো রাস্তায় শিকারীর দল রাজকুমারীর সঙ্গে সঙ্গে শিকারের পেছনে পেছনে ছুটে চলছিল। শিকার একটা ছুচালো মুখ দাঁতালো বরাহ। বেলা দুপুরে মেঠো রাস্তায় অনেকখানি ধুলো উড়িয়ে অনেক দূর ছুটে গিয়ে রাজকুমারীর শিকার রাস্তার এক ধারে জনার ক্ষেতের ভিতর ঝাঁপিয়ে পড়ল। সেখানে ঘোড়া চলে না, তীর তো ছোটেই না। ক্ষেতের মাঝে মাচার উপর দাঁড়িয়ে এক রাজপুতের মেয়ে এই তামাশা দেখছিল। পরনে তার পিলা ওড়নি, নীল আঙ্গিয়া। রাজকুমারের গায়ে ছিল সবুজ দোপাট্টা। দুজনের চোখ দুজনের উপরই পড়ছিল। শিকারের আশায় হতাশ হয়ে অরিসিংহ যখন বুনাস নদীর তীরে আমবাগানে ফিরে চলছিলেন, ক্ষেতের ভেতর থেকে রাজপুতের মেয়েটি সেই সময় বরাহটা মেরে শিকারীদের ভেট দিয়ে গেল। রাজকুমার জিজ্ঞাসা করলেন, कैसे মারা? বালিকা বল্লমের মতন সিধে একটা জানারের শীষ দেখিয়ে বললেন, इससे घायल किया মহারাজ। তার ধুলো মাখা কালো চুলগুলি সাপের ফনার মতন সুন্দর মুখের চারিদিকে বড় শোভা ধরেছিল। তার সুডৌল হাতে পিতলের কাকন সূর্যের আলোয় সোনার মতন কেমন ঝকঝক করছিল। বুনাস নদীর তীরে আমবাগানের শীতল ছায়ায় সেই কথাই ভাবতে ভাবতে রাজকুমারীর তন্দ্রা আসছিল। সবুজ ক্ষেতের মাঝে মাটির ঠেলা ফেলে পাখি আর ছাগল তাড়াতে তাড়াতে মেয়েটিও রাজকুমারের কথাই ভাবছিল কিনা কে জানে। কিন্তু একসময় তার হাত থেকে ঠিকরে একটা মাটির ডেলা সেই আমবাগানের ধারে ঘোড়ার পায়ে এসে লাগলো। হঠাৎ ঘোড়ার তরবর শব্দে চমকে উঠে রাজকুমার চেয়ে দেখলেন আমবাগানের ফাঁকে একটুখানি সবুজ ক্ষেত, তারই মাঝে সেই নীল আঙিয়া, পিলা ওড়নি, কৃষক নন্দিনী, সেই রাজপুত মেয়েটি। পশ্চিম বাতাসে তখন অরহরের ক্ষেতে ঢেউ উঠেছিল। একদল টিয়া পাখি তখন ছাদ বেঁধে উড়ে চলেছে। বেলা শেষে দিনের আলো নিবু নিবু। পাথরের মতন পরিষ্কার আকাশ, তার কালো কালো মেঘের সরু রেখা। রাজকুমার শিকার শেষে বাড়ি চলেছেন। নদীর ধারে যেখানে গ্রামের পথ আর মাঠের রাস্তা এক হয়েছে, সেইখানে দুজনের আবার দেখা হলো। বালিকা মাথায় দুধের কলসি নিয়ে মাঠ ভেঙে গ্রামে চলেছে, সঙ্গে দুটি চিকন কালো ছানা ভৈষ। পরদিন উজলা গ্রামের সেই বালিকার ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে রাজকুমারের দূত এলো। বালিকার পিতা চন্দাস বংশের চৌহান রাজপুত কিছুতেই গেহলোট বংশে কন্যাদানে সম্মত নয়। রাজকুমার হতাশ হয়ে রাজ্যে ফিরলেন। এদিকে সেই বৃদ্ধ রাজপুতের ঘরে গৃহিণীর কাছে পাড়াপড়শির দুয়ারে লাঞ্ছনা গঞ্জনার সীমা পরিসীমা রইল না। এমন কাজও হয়, হাতের লক্ষ্মী কেউ পায়ে ঠেলে, যেমন বুদ্ধি তেমনি চিরটা কাল চাষা হয়েই থাকো। বুড়ো কিন্তু
সকলের কথায় একই জবাব দিত, তোমরা যাই বলো, আমি কিন্তু লক্ষ্মীকে কখনোই রাজবাড়িতে 503-এর দাসী হতে দিতে পারিনি। তার চেয়ে আমার মেয়ে গরিবের ঘরের গিন্নি হয়ে থাক, সেই ভালো বরঞ্চ। কিন্তু বুড়োর প্রতিজ্ঞা বেশি দিন রইল না। চিতর থেকে দূত এলো। পদ্মিনী রানী লিখেছেন, আমি নিঃসন্তান, তোমার কন্যাকে ভিক্ষা চাই। আমার আশীর্বাদে চিতরের রাজলক্ষ্মী তোমার রাজবংশকে বরণ করুন। সতীর কথা ব্যর্থ হয় না। লক্ষ্মীর সন্তান যে চিতরের সিংহাসনে বসবে, সে বিষয়ে আর সন্দেহ রইল না। ধুমধাম আলো জ্বালিয়ে, ঘোড়া সাজিয়ে, বর বেশে যুবরাজ এলেন যেন কোনো স্বপ্নের রাজ্য থেকে। রাজপুত্র এসে উজলা গ্রামে উদয় হলেন। আনন্দে, আলোয়, নাচে, গানে সমস্ত গ্রাম এক রাতের মতন উৎফুল্ল হয়ে উঠল। সুখের বাসর আনন্দের মধ্যে কাটল কখন যে বোঝাই গেল না। 1 বৎসর পরে যুবরাজ লক্ষ্মী রানীকে আর 1 মাসের শিশু রাজপুত্র হাম্বিরকে উজলা গ্রামে রেখে পাঠানের সঙ্গেই যুদ্ধে গেলেন। সেই যুদ্ধে যে গেল, তাকে কি আর ফিরতে হলো? হলো না। রানা গেলেন, রাজপুত্ররা গেলেন, ভীমসিংহ গেলেন, রানী পদ্মিনী, রাজবধূ, রাজমাতা সকলেই গেলেন। চিতর লক্ষ্মী অন্তর্ধান করলেন। রইলেন কেবল উজলা গ্রামে হাম্বিরকে নিয়ে রানী লক্ষ্মী। তার কৈলোরের কেল্লায় মেবারের রানার বংশধর অজয় সিংহ। একদিকে সরুনাল বলে একখানি ছোট গ্রাম, আর একদিকে আরাবল্লী পর্বত, মাঝে একটি ছোট্ট পাহাড়ের উপর কৈলোরের পুরাতন কেল্লা। একসময় পাহাড়ি ভিলদের শাসনে রাখার জন্য এই কেল্লা প্রস্তুত করা হয়েছিল। তখন চিতরের মহারানা বছরের মধ্যে প্রায় 4 মাস এখানেই কাটাতেন। তখন কেল্লা শ্রী ছিল এক। তারপর পাহাড়ি জাত যখন ক্রমে অধীন হয়ে শত্রুতা ছেড়ে বশ্যতা মানলে, তখন আর বড় একটা এখানে আসার প্রয়োজন হতো না। কচ্ছিৎ 2-1 রাজকুমার শিকারে এসে রাত্রিবাস করে যেতেন। কেল্লাও ক্রমে ভেঙে চুরে বন জঙ্গল আর কাটাকাছে পরিমূর্ত হয়েছিল। ঝড় বৃষ্টি বিদ্যুতের মাঝে চিতরের রানা লক্ষণ সিংহের বংশধর রাজ্যহারা অজয় সিংহ স্ত্রী পুত্র পরিবার নিয়ে একদিন এই কেল্লাই আশ্রয় নিলেন। সেই দুঃখের রাত কি দুঃখে কেটেছিল কে বলবে। মাথার উপরে ফাটা চাঁদ দিয়ে বৃষ্টির ধারা পড়ছে। ঘোরের কোণেই দূরের খুটখাট বাদুড়ের ছটাপট। রাজার ছেলে, রাজার বউ তারই মাঝে ভিজে ঘরের খড়ের বিছানায় ঘোড়ার কম্বল ঢাকা দিয়ে রাত কাটালেন। সকালে গ্রামবাসীরা রাজা দেখতে এসে দেখলেন তাদের রাজার বসবার সিংহাসন, শোবার খাটিয়াটুকুও নেই। রাজার রানী, রাজার ছেলে ঘোড়ার কম্বলে বসে আছেন। মেবারের রানা অজয় সিংহ আজ কোথায় সোনার সিংহাসনে রাজছত্র মাথায় দিয়ে বসবেন? রানীমা কোথায় 2 রাজকুমার অজিম সিংহ, সুজন সিংহকে নিয়ে গজদন্তের পালঙ্কে আরাম করবেন? না তাদের এই দুর্দশা? গ্রামবাসীরা তখনই যত্ন করে কেল্লা পরিষ্কার করতে লাগলেন, ঘর সাজাতে লাগলেন। গ্রামের জোরদার গজদন্তের খাট, সিংহাসন, কিমখাবের সুজনী, জরির চাঁদোয়া, শ্বেত চামার, চন্দনের পাখা, রূপার প্রদীপ, সোনার বাটা, শ্বেত পাথরের বাসন হাজির করলেন। ক্ষেত থেকে চাষির মেয়েরা তরি তরকারি, ঘিয়ের মাটকি, দুধ দেবার গাই, ঘোড়ার ঘাস নিয়ে হাজির করলেন। দেখতে দেখতে সাজ সরঞ্জামে কেল্লার শ্রী ফিরে গেল। সন্ধ্যার সময় গ্রামবাসী তাদের রাজার মুখে, রানীর মুখে, 2 রাজপুত্রের মুখে হাসি দেখে বিদায় হলেন। ভক্ত প্রজার প্রাণপণ সেবায় অজয় সিংহ সব দুঃখই ভুললেন। কেবল চিতর যে এখনো পাঠানের হস্তগত, এ দুঃখ মন থেকে কিছুতেই গেল না। তিনি প্রায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হায়, সূর্য এখনো রাহুগ্রস্ত, কবে গ্রহণ শেষ হবে তা কে জানে।
সেই সুদিনের প্রতীক্ষা করে আমায় কত কাল কাটাতে হবে কে বলতে পারে। দিন যেতে লাগলো, কিন্তু যে সুদিনের প্রতীক্ষায় অজয় সিংহ রইলেন সেই সুদিন বুঝিবার এলো না। পাঠানের হাত থেকে চিতর উদ্ধার করতে হলে অজয় সিংহ প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু তার লোকবল অর্থবল কোথায়? বড় আশা ছিল দুই রাজকুমার অজিম সিংহ সুজন সিংহ বড় হয়ে পৃথ্বী রাজ্য উদ্ধার চেষ্টা করবে, কিন্তু হায়, বিধাতা সে সাথে বধ সাধলেন। সেদিন বর্ষাকাল, মেঘের ঘটা আরাবল্লী পর্বতের শিখরে শিখরে কাজলের মতো ছায়া ফেলেছে। গ্রামের উপর ক্ষেতের উপর দিয়ে আলো আধারের খেলা চলেছে। দুই রাজকুমার শিকারে বেরিয়েছিলেন, রাজা রানীতে মহলের ভিতর একলা আছেন। সন্ধ্যা হলো, রাজকুমারেরা ঘরে ফিরছেন না। রানীমা এক একবার খোলা জানলায় চেয়ে থাকলেন। দেখতে দেখতে পশ্চিম মেঘের তীরে একটুখানি সোনার ঢেউ খেলিয়ে সূর্যদেব অস্ত গেলেন। রানীর অন্ধকার মেঘের অন্ধকার আরো গড়তর হয়ে এলো। রানীমা রাজার সঙ্গে কথা বলছেন আর বাড়ি বাড়ি জানলার পানে চেয়ে দেখছেন। রাজা বললেন, তোমায় আজ এমন আনমনা দেখছি কেন? কে জানে প্রাণটা যেন কেমন করছে। বলে রানীমা উঠে গেলেন। দাসী ঘরে এসে প্রদীপ দিয়ে গেল। টুপটাপ করে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। রানীমা মলিন মুখে ফিরে এসে বললেন, এরা যে দু ভাই সকাল থেকে শিকারে গেল, এখনো তো এলো না, কি যে হলো? রানা তখন বলে উঠলেন, সে কি, এখনো তারা ফেরেনি? এই ঝড় বৃষ্টিতে দুজনে কোথায় রইল? বলতে বলতে কেল্লার উঠোনে লোকের কোলাহল শোনা গেল। তখন মেঘ কেটে গিয়ে চন্দ্রোদয় হচ্ছে। রাজা রানী দেখলেন জন কয়েক গ্রামবাসী কাকে যেন ধরাধরি করে নিয়ে আসছে। একজন দাসী তাড়াতাড়ি এসে খবর দিয়ে গেল, রানীমা দেখুন গিয়ে, বড় রাজকুমার আজিম বাহাদুরের কি হয়েছে। বলতে বলতে লোকজনে ধরাধরি করে রাজকুমারকে নিয়ে উপস্থিত হলো। রাজা রানী শুনলেন পাহাড়ের উপর শিকার করতে গিয়ে মঞ্চ বলে যে ভীল সর্দার, তার ছেলের সঙ্গে দুজন বাহাদুরের হরিণ নিয়ে ঝগড়া হয়। ক্রমেই লড়াই বাঁধে। বড় কুমার তাকে রক্ষা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন। রানা জিজ্ঞাসা করলেন, আর সুজয় সিং কোথায় গেল? লোকজনেরা মাথা চুলকে বললে, আগে তিনি ভালো আছেন, আমাদের তিনি পাঠিয়ে দিলেন, নিজে একটা চটিতে বিশ্রাম করছেন, এলেন বলে। পথের ধারে চটিতে বিশ্রাম করার মানে 5 ইয়ারে মিলে সিদ্ধি টেনে আড্ডা দেওয়া। রানা বুঝলেন, বুঝেই বললেন, বিপদের সময় বিশ্রাম না করলেই নয়। লোকজন সকলেই বিদায় হলো। রাজা রানী রাজবৈদ্য আর দু একজন দাসী অচৈতন্য আজিমকে ঘিরে রইলেন। সমস্ত রাত্রেই রাজকুমারের চেতনা হলো না। রাজবৈদ্য ঘাড় নেড়ে বললেন, আঘাত সাংঘাতিক। ভোরের আলোর সঙ্গে সঙ্গেই রাজকুমার একবার চোখ চাইলেন, একবার মা বলে ডাকলেন। তারপর খাঁচা ছেড়ে প্রাণী যেমন উড়ে যায়, তেমনি রাজকুমারের সেই সোনার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল। তারপর দিনের পর দিন কাটতে লাগলো। অজয় সিংহ শোকে দুঃখে নিরাশায় দিনে দিনে ম্রিয়মাণ হতে লাগলেন। আর সেই দুর্দান্ত মঞ্জু ডাকাত দিন দিন প্রবল হয়ে গ্রামবাসীদের উপর, প্রজা লোকের ঘরে ভীষণ উৎপাত আরম্ভ করলেন। এমনকি দুর্দান্ত ডাকার এসে একদিন কৈলরের কেল্লা পর্যন্ত লুটে চলে গেল। ডাকাত অজয় সিংহের মুকুট কেড়ে নিয়ে তার মাথায় তরোয়ালের চোট মেরে চলে গেল। বৃদ্ধ অজয় সিংহ, নেশাখোর সুজন বাহাদুর, প্রজা লোককে এবার কে রক্ষা করে? একদিকে পাঠানের উৎপাত, আর একদিকে মঞ্জু ডাকাতের নিষ্ঠুর অত্যাচার। ওদিকে আবার চারিদিকে খবর হলো রানা আর বেশি দিন বাঁচেন কিনা সন্দেহ। রাজ্যে হাহাকার পড়ে গেল। সকলেই বলতে লাগলো, এতদিনে বুঝি সূর্য বংশের গৌরব শেষ হলো? সুজন বাহাদুর যে রাজ্য চালাতে পারেন এমন তো বোধ হয় না কারুর।
রাজ্যের যখন এই রকম অবস্থা, সেই সময় উজলা গ্রাম থেকে লক্ষ্মী রানী হাম্বিরকে নিয়ে কৈলরে উপস্থিত হলেন। রানার আত্মীয় স্বজন, দেশের সর্দার, সামন্ত যে যেখানে ছিল উপস্থিত হলো। রানা সকলে সভা করে বসেছেন। হাম্বির তখন এসে তাকে প্রণাম করলেন। রানা আশীর্বাদ করে হাম্বিরকে কাছে বসালেন। হাম্বিরকে দেখে আজ তার দাদা অরি সিংহকে তার মনে হলো। সেই নাক, সেই চোখ, দাদার মতন তেমনি সুন্দর বলিষ্ঠ শরীর, গলার স্বর তেমনি মধুর গম্ভীর। আজ অজয় সিংহের মনে পড়ল তার দাদা অরি সিংহের পাঠানো সেই শেষ যুদ্ধে যাওয়ার আগে তার হাতে একখানি চামড়ার থলি আর একখানি চিঠি দিয়ে বলেছিলেন, এই চিঠিতে আমার শেষ ইচ্ছা রইল, আর এই থলিতে একখানি ছোড়া রইল। হাম্বির বড় হলে এই দুটি তাকে দিও। রানা অজয় সিংহ আজ তার সমস্ত সামন্ত সর্দারের সম্মুখে অরি সিংহের নিজের হাতে ছোড়া আর মোহর করা সেই চিঠি হাম্বিরের হাতে দিয়ে বললেন, বৎস, পড়ে দেখো তোমার পিতার শেষ ইচ্ছা কি ছিল। পত্রে লেখা ছিল, শ্রীরাম জয়তী, শ্রী গণেশ প্রসাদ, শ্রী কলঙ্কি প্রসাদ, মহারাজা অধীররাজ শ্রী অরি সিংহর আদেশাতু। অতঃপর অজয় সিংহজি ও মেবারের 10 সহস্র অধিকারের সামন্ত সর্দার ও জনপদ বর্গকে আমার আদেশ এই যে, ভবানী মাতার ইচ্ছায় পাঠান যুদ্ধ সংকেত সমরে যদি আমার স্বর্গলাভ ঘটে, তবে দেশাচার মতন ভাইজি অজয় সিংহ এক লিঙ্গজির দেওয়ানি গ্রহণ করিয়া যত বিহিত প্রজা পালন ও রাজ্য চালনা করতে থাকবেন, ও আমার বিধবা পত্নী রানী লক্ষ্মীও শিশুপুত্র হাম্বিরকে লইয়া যাহাতে সুখে স্বাচ্ছন্দ্যে উজলা গ্রামে বাস করিতে পারেন, সেই জন্য উজলা গ্রাম ও তাহার সংলগ্ন সমুদয় জমি জমা রাজ্যি নিজের নামে আমি বন্দোবস্ত করিয়া দিলাম। আমি নিজ বুদ্ধি ও বিদ্বেষ মতন দেওয়ানির বন্দোবস্ত করিয়া গেলাম, কিন্তু ইতঃপর সিংহাসন লইয়া হাম্বির ও ভাইজির সন্তানগণের মধ্যে বিবাদ ঘটিবার সম্ভাবনা। সেই নিমিত্ত শেষ অনুরোধ এই যে, আমাদের সামন্ত সর্দার মন্ত্রীবর্গ এবং প্রজালোক যাহাকে উপযুক্ত বিবেচনায় দেওয়ানিতে বহাল করিবেন, তিনি রাজ্যাধিকারী বলিয়া সাব্যস্ত হইবেন। হাম্বির ও অন্যান্য কুমারের প্রতি আমার এই আদেশ যে, তাহাদের এই উত্তরাধিকার সূত্র লইয়া বিবাদ যেন তারা না করে। দেশের সংকট অবস্থা, এই সময় গৃহ বিবাদ বাঞ্ছনীয় নয়। আমাদের মধ্যে যে কুসংস্কার আর এই কুসন্তান এই গৃহ বিবাদে লিপ্ত হইবে না। ভগবান এক লিঙ্গের অভিশাপ যেন তাহাকে স্পর্শ করে যে কুসন্তান বিবাদ করিবে। ইতি সম্বত 1333 চিতরথ কর। পত্রপাঠ শেষ হলে রানা সকলের দিকে চেয়ে বললেন, এখন কি করা কর্তব্য? রাজ্যের সমস্ত সামন্ত সর্দারি উপস্থিত আছেন। আমার ইচ্ছা এই সভাতেই সিংহাসন সুজন বাহাদুর কি হাম্বির এ বিষয়ে একটা মীমাংসা হোক। আমি বুঝেছি আমি আর অধিক দিন নয়, অতএব আমি বেঁচে থাকতেই উপযুক্ত কোনো এক কুমারের হাতে দেওয়ানির ভার দিতে চাই। এখন 2 কুমারের মধ্যে কে উপযুক্ত তোমরা সকলেই স্থির করো। রাজসভায় তুমুল তর্ক উঠল। সেই সময় পেট মোটার নেশায় ঢুলু ঢুলু রক্তচক্ষু সুজন সিংহ সভায় প্রবেশ করলেন। সভায় এবার 2 দল হলো। এক দল বললেন সুজন বাহাদুরকে সিংহাসন দেওয়া উচিত, কেননা রাজ্য চালাতে বাহুবলের প্রয়োজন, এবং বাহুবলটা যে সুজন বাহাদুরের যথেষ্ট আছে সেটা সকলেই জানে।
অন্য দল বলে উঠল, শুধু কি বাহুবলেরই কর্ম? রাজ্য চালাতে হলে ধৈর্য চাই, বুদ্ধি চাই। সুজন বাহাদুরের এই দুটোর একটাও নেই। সৈন্যই রাজার বল। রাজাকে যদি নিজেই লড়াই করতে হবে, তবে আমরা আছি কি করতে? আমরা তো বলি হাম্বিরকেই রাজা করা উচিত। অন্য দল বলে উঠল, বাপু হে, যে দিনকাল পড়েছে তাতে মুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে থাকলে আর চলছে না। এখন রীতিমতো লড়াই করতে হবে। আমরা এমন রাজা চাই যে একাই 100 পাঠান ঠেকাতে পারে। দুই দল প্রচন্ড তর্ক, শেষে হাতাহাতি হওয়ার জোগাড়। অজয় সিংহ বললেন, তোমরা স্থির হও, আমি যা বলি শোনো। তোমরা তো জানো হিল সর্দার মুঞ্জ সেদিন কেল্লা লুট করে গেছে। আমাদের সাধ্য হয়নি যে তাদের বাধা দিই। সেই রাত্রে ডাকাত এই কেল্লা থেকে চিতরের রাজপুকুর নিয়ে পলায়ন করেছে। শুধু তাই নয়, আমি সংবাদ পেয়েছি সেই নাকি আবার সেই রাজমুকুট মাথায় দিয়ে নিজেদের রাজস্থানের রাজা বলে প্রচার করেছে। সূর্যবংশের এই ঘোর অপমানের একমাত্র প্রতিকার সেই রাজমুকুট উদ্ধার করা। হাম্বির আর সুজন দুজনেই এখন উপযুক্ত। দুজনের মধ্যে যিনি সেই পাপাত্তার মুন্ড সমেত মুকুট উদ্ধার করতে পারেন, তিনি রাজ্যের অধিকারী হবেন। কৃতজ্ঞ ভীল যে মাথায় মেবারের রাজমুকুট ধারণ করতে সাহসী হয়েছে, সে মাথা শীঘ্রই আমি চাই, নচেত আমার জীবনে মরণেও শান্তি নেই। মেবারের দুই উপযুক্ত রাজকুমার বর্তমান থাকতে যদি সে মুকুট উদ্ধার না হয়, তবে জানলেন মেবারের সূর্যবংশ আজ নির্বংশ হয়েছে। রাজ্যে বীর নেই, রাজ সিংহাসন ভীল আর পাঠানের পাওয়াই তবে শ্রেয়। কেল্লার যত সৈন্য, যত অস্ত্র আছে, দুই কুমার ইচ্ছা মতন ব্যবহার করুন। আজ সভা ভঙ্গ হোক। কোলাহলে রাজসভা ভঙ্গ হলো। তারপর দিন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নিজের বন্ধু বান্ধব সৈন্য সামন্ত নিয়ে সুজন বাহাদুর ডাকাত ধরতে চললেন। আজ তিনি ভারী ব্যস্ত। অন্যদিন বেলা 11টার পূর্বে সূর্য বাহাদুরের ঘুম ভাঙত না। আজ তিনি ভোর না হতেই প্রস্তুত। এত ব্যস্ত যে হাম্বিরকে সঙ্গে ডেকে নিয়ে যান তারও সময় হলো না। কেল্লার জনপ্রাণী না উঠতে উঠতে বড় কুমার সুজন সিংহ দল বল নিয়ে বেরিয়ে পড়লেন। দু একজন সামন্ত জিজ্ঞাসা করলেন, কই ছোট রাজকুমার গেলেন না? সুজন সিংহ হেসে বললেন, তিনি একটু আরাম করছেন। চলো আমরা আগে যাই, তিনি আহারাদি করে পড়ে আসবেন ক্ষণ। এমনি একজন খোসা মুদে রাজপরিষদ বলে উঠল, চলুন চলুন, আমরা আগে তো গিয়ে ডাকাতের বাসা ঘেরাও করি, পরে না হয় ছোট কুমার এসে তার মুন্ডুটা কেটে নিয়ে যাবেন। অন্যজন বা বলে উঠল, হু, রানার বড় বুড়ো বয়সে তো ভীমরতি ধরেছে, একে যাত্রার কম্ম বুকের পাটা চাই। ডাকাত বলে ডাকাত, মঞ্জু ডাকাত, নাম যা দেশ শুনতো থরহরি কাঁপে, তাকে ধরতে কিনা ছোট কুমার, হ্যাঁ, হাতি মারতে পতঙ্গ। ওর মধ্যে কোনো এক মন্ত্রীপুত্র বলে উঠল, না হে না, রাজবুদ্ধির মধ্যে প্রবেশ করা কি তোমার কম্ম? কণ্টক দিয়ে কণ্টক উদ্ধার, বুঝলে কি না? সুজয় সিংহ হেসে বললেন, না হে না, তোমরা জানো না হাম্বিরের গায়ে বেশি শক্তি আছে। তবে কি জানো, সে তো ছেলে মানুষ, এখনো তার হাড় পাকেনি। আমি এবার লড়াই থেকে এসেই তাকে রীতিমতো কুস্তি শেখাবার বন্দোবস্ত করছি, দেখোই না। এদিকে সকালে উঠে হাম্বির একখানা পুরনো তরোয়াল আর একখানা ছোড়া শান পাথরে ঘষে ঘষে সাফ করছিলেন। ছোড়াখানা পিতা অরি সিংহের আর তরোয়ালখানা উজলা গ্রামে দাদামশাই হাম্বিরকে দিয়ে গিয়েছিলেন। আজ গতকাল পরে শান পেয়ে অস্তর দুখানা বর্ষার জল পেয়ে নদীর স্রোতের মতো ক্রমে খড়ধার হয়ে উঠল। হাম্বির বসে বসে অস্তরে শান দিচ্ছেন। এমন সময় লক্ষ্মী রানী সেখানে এসে বললেন, এখানে বসে কি করছিস? হাম্বির বলল, জানো না মা, ডাকাত ধরতে যেতে হবে, তাই অস্তর দুখানায় শান দিচ্ছি। লক্ষ্মী রানী বললেন, হাই পাগল, তুই এখনো অস্তরে শান দিচ্ছিস? আর ওদিকে যে সুজন সিংহ সৈন্য সামন্ত নিয়ে ডাকাত ধরতে গেল, তার চেয়ে তো সে কাজের লোক দেখি। লোক কেবল তার মিছে দুর্নামটাই বুঝলাম। হাম্বির যেন মায়ের কথা একটু আশ্চর্য হয়ে বললেন, তাই তো মা,
দাদা তো আমায় ডেকে নিয়ে গেল না, রাজত্বটাতে দেখছি আমার কপালেই নেই। যাই হোক, আমি চড়ছি মা, গেলাম। এই কথা বলে হাম্বির দ্বিগুণ উৎসাহে তরোয়ালে শান দিতে লাগলেন। রানীমা বললেন, যা যা বেলা হলো, এখন কিছু খেয়ে আয়, আমি ততক্ষণ এই দুখানায় শান দিচ্ছি। রাজপুতানির মেয়ে বাটনা বাটা কুটনো কোটার চেয়ে অস্তরে শান দেওয়া ভালো বোঝেন। তার হাতে পড়ে অস্তর কিছুক্ষণের মধ্যেই চকচক ঝকঝকে হয়ে উঠল। হাম্বির ফিরে এসে রানীমা তার হাতে ছোড়াখানা দিয়ে বললেন, দেখ দেখি, এটাই যেন ফাট ধরেছে বোধ হচ্ছে, আঁকা বাঁকা যেন কিসের একটা দাগ দেখছি, এখানায় তো কোনো কাজই হবে না মনে হয়। হাম্বির বললেন, বলো কি মা, বাবার হাতের ছোড়া কাজে লাগবে না কি গো? দাও দেখি, আমায় ভালো করে দেখি। হাম্বির ছোড়াখানা নিয়ে এদিক ওদিক ফিরিয়ে দেখলেন, কিছুই বোঝা গেল না। মনে হলো যেন ছোলার ফলাটায় একদিক থেকে আরেক দিক জুড়ে একটা আঁকা বাঁকা ফাট। ফাট কি রক্তের দাগ বোঝা যায় না। হাম্বির বললেন, তাই তো, এটা তো কিছুই বোঝা গেল না, ভালো করে দেখতে হবে। মা, তুমি অস্তর দুখানা আমার ঘরে রেখে দিও, আমি একবার মহারাজার সঙ্গে দেখা করে আসি, একবার ভালো ঘোড়া দেখে নিতে হবে। অজয় সিংহ আজ সভায় যায়নি, শরীর অসুস্থ, নিজের মহলেই বিশ্রাম করছিলেন। হাম্বিরকে আসতে দেখে বললেন, সে কি, তুমি যাওনি? সুজন তো অনেকক্ষণ রওনা হয়েছে। হাম্বির বললেন, আগে একটা ঘোড়া বেছে নিতে কিছু বিলম্ব হবে, আমি আজ সন্ধ্যাকালেই রওনা হব। অজয় সিংহ বললেন, লোকজন তো সব বড় কুমারের সঙ্গেই চলে গেছে, তুমি একা পথ চিনবে কেমন করে? হাম্বির বললেন, আগে একজন শিকারীর সঙ্গে বন্দোবস্ত করেছি, সেই আমাকে ডাকাতের আড্ডা দেখিয়ে দেবে। আমি মনে করেছিলুম লোকজনই নিয়ে যাব, কিন্তু পরে ভেবে দেখলুম মঞ্জু ভিল যেরকম দুর্দান্ত, তার সঙ্গে লোকজন পেরে উঠবে এটা অসম্ভব, কৌশলে কার্য সিদ্ধ করাই যায়। অজয় সিংহ বললেন, যা ভালো বোঝো তাই করো, আশীর্বাদ করি জয়ী হও। হাম্বির প্রণাম করে বিদায় হলেন। হাম্বির নিজের ঘরে বিশ্রাম করছিলেন। লক্ষ্মী রানী এসে বললেন, কই, তোর যাওয়ার কি হলো? তোর তো লড়াইয়ে যাওয়ার কোনো ইচ্ছাই আমি দেখছি না, চেষ্টাও নেই। ভয় পেলি নাকি তুই? এই যে বললি ঘোড়া ঠিক করতে যাচ্ছিস, আর ঘরে এসে ঘুম দিচ্ছিস। হাম্বির একটুখানি হেসে বলল, রোসো মা রোসো, ডাকাত ধরতে যাওয়া কি সহজ ব্যাপার? একটু ভেবে নিতে দাও, ফন্দি আঁটতে দাও। এ কি বুনো শুয়োর যে যাব আর জনারের শীষে গেঁথে নিয়ে আসবো? লক্ষ্মী রানী বুঝলেন হাম্বিরের মুখে তামাশা করছে, কিন্তু মনে মনে যেন কি একটা মতলব সেই করে বসে আছে। তিনি হাম্বিরের দিকে চেয়ে বললেন, বটে, আমার সঙ্গে তামাশা হচ্ছে? একটা জনারের শীষ দিয়ে বুনো শুয়োরকে গেঁথে আনা তবে বাহাদুরি বুঝি? দেখা যাক তোমার এই পুরনো তরোয়াল আর দাগি ছোড়ার কত দূর তুমি কি করো। এখন বলো দেখি, তোমার মতলবটা কি? তারপর মায়েতে ছেলেতে সেই নির্জন ঘরে সারাদিন কত কি পরামর্শ হলো। সন্ধ্যা হয় রানী লক্ষ্মী বললেন, তুই তবে প্রস্তুত হ, আর বিলম্ব করলে রাত্রি হয়ে পড়বে। হাম্বির বললেন, আর প্রস্তুত কি, এই যেমন আছি তেমনই যাব, দেখো তো মা আমার ঘোড়া এলো কিনা। রানী উঠে গেলেন, হাম্বিরের ঘোড়া প্রস্তুত হয়ে এলো। তিনি হাসতে হাসতে বললেন, দেখা যাক মা, পুরনো তরোয়াল দাগি ছোড়া আর এই বেতো ঘোড়াটা নিয়ে কি কদ্দূর কি করতে পারি। মা আশীর্বাদ করলেন, জয়ী হও। হাম্বির সেকেলে তরোয়াল কোমরে গোজে সামান্য বেশেই সেই বেতো ঘোড়ায় চড়ে বসলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়ে এলো, সূর্য অস্ত গেলেন। হাম্বিরকে নিয়ে সেই বেতো ঘোড়া খরর খরর করে গ্রাম ছাড়িয়ে বনের পথে প্রবেশ করলে। আরাফলি পর্বতের নিবিড় বনচ্ছায়ায় ঘোর অন্ধকার, দুহাত তফাতে লোক চেনা যায় না। হাম্বির তার বেতো ঘোড়াটাকে একদিকে ছেড়ে অন্যদিকে নিজে কালো কম্বল মুড়ি দিয়ে নিঃশব্দে সেই বনের অন্ধকারে লুকিয়ে পড়লেন। ছায়ার সঙ্গে যেন একটা ছায়া মিলিয়ে গেল। যেমন শিকারের সন্ধানে বাঘ ফেরে, তেমনি সেই অন্ধকার বনই হাম্বির নিঃশব্দে
অতি সন্তর্পণে গিরি নদীর পাড়ে পাড়ে ঘন বনের ধারে ধারে পাহাড়ের গহ্বরে গহ্বরে ডাকাতের সন্ধান করে চললেন। তৃষ্ণার সময় নদীর জল, ক্ষুধার সময় গাছের ফল, ঘুমের সময় পর্বতের গহ্বর। এমনি করে হাম্বিরের দিন কেটে চলল। যেসব মহাবনে মানুষের চলাচল নেই, দিবারাত্রি যেখানে কেবল সবুজ অন্ধকার আর বাঘ ভাল্লুকের গর্জনে পরিপূর্ণ, দিনের পর দিন হাম্বির সেই মহাবনের ভিতর ঘুরে বেড়াতে লাগলেন। বনের আর অন্ত নেই। একদিন ঘোর অমাবস্যার রাত্রি, বনের ভিতর দিয়ে পথ দেখে চলা অসম্ভব। হাম্বির একটা প্রকাণ্ড শাল গাছে চড়ে এদিক ওদিক চেয়ে দেখছেন আর মনে মনে ভাবছেন, দূর কর ছাই, ডাকাতের সন্ধান কি পাওয়া যাবেই না নাকি? আজ তো এই অন্ধকার আর পথেই তো চলা অসম্ভব। আজ রাত্রি দেখছি এই গাছে উঠে আমায় কাটাতে হবে। উফ, বনের তলায় মশাগুলো ভন ভন করে ডাকছে দেখো। আবার ওই যে বাঘের গর্জন ঘন ঘন শোনা যাচ্ছে। এত মশার ভন ভনানি আর বাঘের গর্জন কোনো দিন তো আর শুনিনি। যাই হোক, আজ রাত্রিতে আর মাটিতে পা দেওয়া নয় বাবা। এই বনটায় তত গাছপালা নেই, কিন্তু জীবজন্তু দেখছি এখানে অনেক আছে। হাম্বির নিজেকে বেশ করে গাছের সঙ্গে বেঁধে নিদ্রা গেল। অনেক রাত্রে হাম্বিরের ঘুম ভাঙল। হাম্বির দেখলেন আকাশের একদিকে রাঙা আলো দেখা দিয়েছে। সকাল হয়েছে ভেবে হাম্বির উঠে বসলেন, কিন্তু সকাল হলো তো পাখি ডাকে না কেন? তবে কি ভ্রম হলো নাকি আমার? হাম্বির বেশ করে চারিদিকে দেখতে লাগলেন। সেই সময় যেন দুজন মানুষের সেই শাল গাছের তলায় কথা কইছে শোনা গেল। লোক দুটোর নাম বোঝা গেল না, কিন্তু দু একবার মঞ্জু ডাকাতের আর সুজন বাহাদুরের নাম বেশ স্পষ্ট শুনতে পেল তারা। হাম্বির আস্তে আস্তে গাছের ডাল বেয়ে খানিকটা নেমে এসে কান পেতে শুনতে লাগলেন দুই পাহাড়িতে কি কথা কইছে। ওরে ভাই বদরি, তুই এখনো মঞ্জু মঞ্জু বলিস কেন রে? তাই তো সে চটে যায়। মঞ্জুকে মঞ্জু বলবো না তো কি? সে কি জানে না যে আমি তার চাচা হলাম? ওরে ভাই, সে কি এখনো চাচা পাচা মানে? যে দিন থেকে সে সেই রাজপুতগুলো আর রানার ছেলেকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে, সেই দিন থেকেই তার মাথা বিগড়ে গেছে। সে এখন চায় আমরা তাকে রানা আর তার ছেলেকে কুমার বলি, বুঝলি? রেখে দে তোর রানা, রেখে দে তোর কুমার, আমি তাদের চিরকাল বলবো মঞ্জু আর ভঞ্জু। তবে ভাই রঞ্জু, আজ তুই লাজ দেখতে চলেছিস কেন? সর্দার আজ মেয়ের বিয়েতে মৌয়া খেয়ে নেশা করেছে, তোকে দেখলে মাথা কাটতে বলবে, দেখিস। ওরে হ্যাঁ, কি বলিদানের মোষ পেয়েছিস যে টুক করে হাঁড়ি কাঠে মাথা দেব? চল, এখন রাত্রির বিয়েতে একটু আমোদ করা যাক, চল। বাজে কথায় কেবল রাত কাটালি তুই, বেরো। লোক দুটো হন হন করে এবার উত্তর মুখে চলল। হাম্বির এতক্ষণে বুঝলেন তিনি ডাকাতের আড্ডাতেই এসে পড়েছেন। দূর থেকে মাদল আর ঝাঁঝরের হুম হুম ঝুম ঝুম আওয়াজ অস্পষ্ট শোনা যাচ্ছে। মশালের আলো আকাশের একদিক রাঙা করে তুলেছে। হাম্বির তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই লোক দুটোর সঙ্গ নিলেন। কতদিন কেটে গেছে সুজন বাহাদুর ডাকাত ধরতে না পেরে কৈলোরের কেল্লায় ফিরে এসেছে। হাম্বিরের কিন্তু কোনো খবর নেই। সকলেই বলছে নিশ্চয়ই তিনি ডাকাতের হাতে কাটা পড়েছেন। এমন সময় একদিন মহারানার সভায় হাম্বিরের এক পত্র এলো। হাম্বির উজলা গ্রাম থেকে লিখেছেন তিনি উজলা গ্রামে মঞ্জু বাহাদুরকে মেবারের রানা করে সিংহাসন দিয়েছেন।
নতুন রানা হাম্বিরকে কৈলোরের কেল্লা আর 100খানা গ্রাম জায়গির দিয়েছেন। অজয় সিংহ যদি সহজে কেল্লা ছেড়ে দেন তো ভালো, নচেত লড়াই নিশ্চয়ই। এবং মঞ্জু বাহাদুর সশরীরে সগণে এসে কেল্লা দখল করবেন, এ বিষয়ে সন্দেহ নাস্তি। শুনে সুজন সিংহ বলে উঠলেন, দেখলে দেখলে ছকরার কাণ্ড দেখলে বাবা একবার? সে কি মনে করেছে দুমুঠো ডাকাতের দল নিয়ে মেবারের সিংহাসন দখল করবে সে? এত বড় তার স্পর্ধা! অজয় সিংহ বললেন, হাম্বির কি এত দূর নীচ হবে? এ তো আমার বিশ্বাসই হয় না। চিঠিটা আমার যেন কেমন কেমন শোনাচ্ছে, তাই না? রাজমন্ত্রী বললেন, কথাটা যদিও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বলাও যায় না। আমার মনে হয় প্রস্তুত হয়ে থাকাই ভালো। আজকালের ছেলে কখন কি করে বসে বলা যায় না। সুজয় সিংহ বললেন, তবে একবার মেবারের সমস্ত সর্দারকে খবর পাঠানো হোক। অজয় সিংহ বললেন, তাতে কাজ নেই। সে কি পাঠান বাদশাহ আসছে যে সর্দার সামন্ত সবাইকে খবর পাঠাতে হবে? লোকে যে হাসবে বাবা। সকলকে সাবধানে থাকতে বলো। হঠাৎ কেল্লায় ডাকাতি যেন না হয়। হাম্বিরকে লিখে দাও যেন এমন দুঃসাহসের কাজ সে না করে। আর একদল সৈন্য নিয়ে তুমিও উজলা গ্রাম থেকে ডাকাতের দল দাঁড়িয়ে দাওগে। আর পারো তো হাম্বিরকে বেঁধে আনো। সুজন সিংহ যে আজ্ঞে বলে উঠে গেলেন, কিন্তু তিনি মঞ্জু ডাকাতের হাতে একবার পড়েছিলেন। সে যে কেমন সহজ ডাকাত বেশ চিনেছেন তিনি। ঘরে গিয়ে রাজবৈদ্যকে তিনি মহারানাকে বলে পাঠালেন, শরীর তার বড়ই অসুস্থ, কিছুদিন বিশ্রাম করতে পারলে খুব ভালো হয়। ডাকাত ধরতে সেনাপতিকেই পাঠানো হোক। অজয় সিংহ তখন বললেন, আচ্ছা আচ্ছা, তাই হবে। সেই দিন রাত্রে অজয় সিংহ লক্ষ্মী রানীর সঙ্গে দেখা করে হাম্বিরের পত্র দেখালেন। রানীমা অন্দরমহলে সেনাপতির তলব হলো। তারপর হাম্বিরের নামে চিঠি নিয়ে সেনাপতি বিদায় হলেন। তার উপর হুকুম রইল, হাম্বিরের পরামর্শ মতন খুব সাবধানে কাজ করতে হবে। এদিকে উজলা গ্রামে শেয়াল রাজার মতন মঞ্জু বাহাদুর রাজ সিংহাসন আলো করে বিরাজ করেছেন। ডাইনে বামে গম্ভীর মল আর চুয়োমল দুই নতুন মন্ত্রী কানে কমল গুজে বসে আছে। আর রাজসভায় আছেন হাম্বির, আর উজলা গ্রামে দু একটা পেট মোটা জোরদার আর দুই চার কালো মোস্কো পাহাড়ি ভিল। একজন গরিব প্রজা খাজনা দিতে পারেনি। রাজার লোক তাকে ধরে বেঁধে নিয়ে এসেছে। মঞ্জু রাজা হুকুম করলেন, ওর মাথা কাট। অমনি হাম্বির কানে কানে বললেন, এরকম করলে প্রজা লোকে খাপ্পা হবে, ওকে কিছু বকশিস দিতে হুকুম হোক। অমনি দুই মোহর ইনাম হয়ে গেল। গরিব প্রজা দুই হাতে সেলাম ঠুকে বিদায় হলো। মনে মনে বললে, রাজা তো হাম্বির, এটা তো ডাকাতের সর্দার, ওর কি আর দয়া মায়া আছে? এমন সময় কৈলোরের কেল্লা থেকে সেনাপতি এসে মঞ্জু বাহাদুরের সঙ্গে দেখা করলেন। কথা স্থির হলো, মহারানা কৈলোরের কেল্লা হাম্বিরকে দিয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে কাশীবাস করুন। তার খরচপত্র রাজভাণ্ডার থেকেই দেওয়া হোক। আর হাম্বির ভিল রাজার মন্ত্রী হয়ে রাজ সিংহাসনে বসে রাজ্য শাসন করুন। সেই জন্য তাকে সমস্ত খরচ খরচা ও মাসিক ৬,০০০ তনখা ও চিতরের কেল্লা জায়গির দেওয়াই স্থির হলো। গম্ভীর মল শর্ত আওড়ালেন। চুয়োমল একরার নামা লিখে হুজুরে পেশ করলেন, কিন্তু হুজুর তো আর পড়তে জানে না। কলম হাতে হাম্বিরের দিকেই তিনি চাইলেন। হাম্বির বললেন, এসব পাকা দলিলে কলমের সই দেয়া ভালো নয়। আমি বলি মহারাজ, এতে পাঞ্জা মোহর করে দিলেই ভালো হয়। মঞ্জু বাহাদুর দুই হাতে কালি মেখে দলিলের পিঠে হাতের ছাপ লাগালেন। সেনাপতি দলিল নিয়ে বিদায় হলো। মঞ্জু বাহাদুর হাম্বিরের দিকে চেয়ে হাসতে হাসতে বললেন,
এ তো বড় মজা, লড়াই নেই, হাঙ্গামা নেই, এক হাতের ছাপে সব কাজ সাফ। দিল্লির বাদশাকে এমনি একটা পাঞ্জা পাঠিয়ে চিতরের কেল্লাটাকে আমরা দখল করে নিতে পারি না? হাম্বির বললেন, আগে তো মেবার দখল করে নেওয়া যাক, তারপর দিল্লি পর্যন্ত ঠেলে নেওয়া যাবে, বুঝলেন তো? এখন একটু আমোদ আহ্লাদের হুকুম করুন তো দেখি, রানার সেনাপতি, আমাদের জাক জমক একটা দেখা যাক, কিছু একটা হোক। মঞ্জু রাজা বললেন, বন্ধু তুমি যেমন ভালো বোঝো করো, কিন্তু দেখো মাদলের বাজনা আর মহুয়ার কলসিটা কিন্তু ভুলো না, এই দুটো না থাকলে আমাদের আমোদ হবে না। হাম্বির ভারে ভারে মহুয়ার কলসি, দলে দলে মাদলের ব্যবস্থা করলেন। উজলা গ্রামে ভিল রাজার রাজপ্রাসাদে আমোদের ফোয়ারা খুলে গেল। সেনাপতি এলেন, গম্ভীরমল এলেন, চুয়োমল এলেন, হাম্বিরও এলেন। গ্রামের প্রজা লোক, পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল সকলেই এলো। আর সেই সঙ্গে এলো সাদা কাপড়ে ভদ্রলোক সেজে এক দল রাজপুত সৈন্য। রাত্রি প্রায় শেষ হয়েছে, গ্রামবাসীরা যে যার ঘরে ফিরেছে। ভিলের দল মহুয়ার কলসি খালি করে যেখানে সেখানে গড়াগড়ি যাচ্ছে। সেই সময় হাম্বির তার বেতো ঘোড়ার পিঠে একখানা রক্ত মাখা চটের থলি চাপিয়ে উজলা গ্রাম থেকে বিদায় হলেন। সেনাপতির ওপর ভিড় রাজার রাজপ্রাসাদ জ্বালিয়ে দেওয়ার হুকুম হলো। হাম্বির যেমন সন্ধ্যাবেলায় বেতো ঘোড়ায় চড়ে কৈলরের কেল্লা থেকে বেরিয়েছিলেন, ঠিক তেমনি সন্ধ্যাবেলা সেই বেতো ঘোড়ায় চড়ে কতদিন পরে রাজমুকুট সমেত মঞ্জু ডাকাতের মুন্ডু নিয়ে ফিরে এলেন তিনি। কেল্লায় তখন জয় জয়কার পড়ে গেল। মহারানা সেই ভিলের কাঁচা রক্তে হাম্বিরের কপালে রাজটিকা লিখে দিয়ে বললেন, রাজপুতের নিয়ম সিংহাসনে বসবার আগে টিকাজের ব্রত সাঙ্গ করতে হয়। আজ এই শত্রুর রক্তে তোমার এই ব্রত উদযাপন হলো। আজ থেকে সিংহাসন তোমার, রাজমুকুট তোমার। কিন্তু মনে রেখো, মেবারের মুকুট উদ্ধার হলো বটে, কিন্তু রাজ্য এখনো পাঠানেরই হস্তগত। তারপর মহারানা সুজন সিংহকে ডেকে 5 হাতিয়ার আর 1 ঘোড়া দিয়ে বললেন, তুমি মেবার ছেড়ে দক্ষিণ দেশে চলে যাও। সেখানে তোমার ক্ষমতা থাকে তো নতুন রাজত্ব করো গিয়ে। মনে ভেবো না যে তোমাকে আমি স্নেহ করি না, কিন্তু আমি বেশ বুঝেছি তোমার নির্বাসনে মেবারের মঙ্গল, তোমারও তাতে মঙ্গল। আর যদি ভগবানের ইচ্ছা হয় তবে তোমার সন্তানেরাই একদিন দক্ষিণ দেশে অখণ্ড রাজ্য বিস্তার করবে। যাও, মনে রেখো তুমি কিন্তু সূর্য বংশের সন্তান। তোমা হতে যেন সে বংশের কলঙ্ক না হয়। নিজের উপর নির্ভর করো, তবেই কিন্তু তুমি বড় হতে পারবে। শেষ হলো আজকের পর্ব হাম্বির। খুব তাড়াতাড়ি আসছি এর পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।